যেটা সিরাজুল ভাই বলেছেন যে এটা একটা আন্দোলনের, আমি মনে করি এইটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, যে 95% পিপলকে আমরা এই নির্বাচনকে বর্জন করাতে পেরেছি। এখন এই সরকারকে মানুষ বলছে, আগে বলতো 420 সরকার, এখন বলছে 5% সরকার, যার 5% জনগণের সরকার। সিরাজুল ভাই বলেছেন যে ইউজুয়ালি নরমাল হিসাবে ধরা হতো যে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থনটা আপনার 35-37% মধ্যে ভ্যারি করে, বাকিটা সুইং ভোট। সে ভাই 35% রিজার্ভ ভোট তো আওয়ামী লীগের কেন্দ্রে থাকবে। তারপরে তারা যে নির্বাচনটাকে যে খেলায় পরিণত করেছিল, যে কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান। সভা সমাবেশে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য বলে খেলা হবে, লোকজনকে উস্কানি দেওয়ার জন্য, সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য, ভায়োলেন্স ইনসাইট করার জন্য খেলা হবে স্লোগান, অথচ নিজেরই ফিটনেস নাই। তো তিনি খেলার আয়োজন করেছেন। সেই খেলায় যে বিএনপির নেতাদের, যাদেরকে যে 30,000 বিরোধী নেতা কর্মীদেরকে জেলে নিয়েছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, প্রলোভন দেখিয়েছেন। তারপরে এই যে কিংস পার্টি বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত অস্তুত ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি করে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য পয়সা খরচ করেছে। সালমানের প্রমাণ দিয়েছে 500 কোটি, এসালম দিয়েছে 700 কোটি, দুই ব্যবসায়ী দিয়েছে 1200 কোটি। এই রকমের ডাকাত, মাফিয়া, লুটেরা আরো শিল্প গোষ্ঠী আছে যারা এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রেখে এই লুটপাটের সাম্রাজ্যকে বহাল রাখার জন্য তারা সরকারের পেছনে ইনভেস্ট করেছে। এত আয়োজন করেও তারা নিজেদের লক্ষ্যে তারা ভোট কেন্দ্রে নিতে পারে। সেদিক থেকে আমাদের এটা বিজয় যে হ্যাঁ, মাঝের আন্দোলনে সরকারকে বাধ্য করার কৌশলে আমরা পিছিয়ে গেছি কিছুটা, কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশলে আবার ধরবো ছাড়ছি না আমরা। সামনে তো নির্বাচনের পরেই থেমে যেতাম, নির্বাচনের পরের দিন থেকেই তো শুরু করেছি প্রেস ক্লাবের সামনে এই ভুয়া নির্বাচনের প্রতিবাদে। তারা যে বলেছে যে ওবায়দুল কাদের সাহেব যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ইঙ্গিত করে যে শোক মিছিল করছে, শোক মিছিলে আমরা তোমাদেরকে ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি কালো কাপড় মুখে বেঁধে কালো পতাকা মিছিলে। প্রেস ক্লাব পরের দিন দাঁড়িয়েছিলাম, 7-8 ইন্টারন্যাশনাল পত্র পত্রিকা এসেছিল। সেই জায়গা থেকে তারাই যে দামি নির্বাচনের দামি সংসদ অধিবেশন ডেকেছে আগামী 30 তারিখ, বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছি বিকাল 3:30টায় এই পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিলের মধ্যে ধিক্কার জানিয়ে ওই সংসদ পবিত্র সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বসবে। কোন ভিনদেশী তাহলে শক্তি, দেশের সম্পদ লুটেরা শক্তি, ভোট টাকার জনবিচ্ছিন্ন কোন তথাকথিত রাজনৈতিক দল, রাজনীতিবিদ ওই সংসদে বসবে না। তার প্রতিবাদ স্বরূপ এখন মহিষারা যেটা বলে থাকেন, আমরা কিছু জনগণ নিয়ে যাব কালো পতাকা মিছিলে। সেখানে এই যে তারা যে একটা লুটেরা গোষ্ঠী তৈরি করেছে টাকা পয়সা পদ পদবি দিয়ে, বাকশাল ছাত্রলীগের সভাপতি, বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস। তার বিচার বিভাগের কি অবস্থা এটা দ্বারা প্রমাণিত হয় না? চিফ জাস্টিস যদি হয় বাকশাল ছাত্রলীগের নেতা, তার বৈশিষ্ট্য ক্যারেক্টার কি? মামলা হোক অলরেডি 15 তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমাননা, ওসি কোনো চুরি করে নেই, ডাকাতি করে নেই, মার্ডার করে নেই, দেশের টাকা পাচার করে নেই, মানুষের অধিকার কেড়ে নেই, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি। সেইটা যদি অপরাধ হয়, এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো, মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয়, যাবো, কিন্তু এর সাথে কোনো আপোষ করবো না। লড়াই যেটা ম্যাডাম বলেছে, এটা আমাদের পরিচয় লড়াই। আজকে স্টাডি করেন সবাই, পাঠ্যপুস্তক সব বই পড়েন, দেখেন আমি একটা উদাহরণ দেবো। শরীফ শরীফা গল্প নিয়ে আলোচনা হয়েছে না, এর চেয়ে ভয়াবহ বিভিন্ন ক্লাসের বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল বলছি, মাদ্রাসা ছাত্রদের প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউজুয়ালি যেটা নিয়ম, জেনারেল ছাত্ররা এক ধরনের পোশাক পরে, মাদ্রাসার ছাত্ররা আরেক ধরনের পোশাক পরে। মাদ্রাসার ছাত্ররা পায়জামা পাঞ্জাবি টুপি পরে, মেয়েরা হিজাব পরে। এখন আপনি হিজাব পরবেন কি করবেন না সেটা ইউর রাইটস, আমার কিছু করার নাই।
কিন্তু মাদ্রাসার ছাত্ররা পরে আগে প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম জায়গায় সেই ছবিটা ছিল, সেই ছবিটা সরিয়ে সেখানে এই যে নতুন স্কুলের ড্রেস সেটা দিয়েছে, অর্থাৎ মাদ্রাসার তাদের ইসলামিক কালচারটাকে পোশাক আগ্রাসন বা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে ওখানে তুলে দিয়েছে। তারপরে মাদ্রাসার ছাত্রদের অ্যাড্রেসিং কি চাই? আমরা একজন মুসলমান হিসেবে তো আমরা আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সেও আমাকে সেই উত্তর দেয়। সেখানে ইংরেজিতে লেখা ছিল যে আপনার আসসালামু আলাইকুম, আই এম, তার নাম ধরেন আই এম সামি, হোয়াটস ইউর নেম, সেটা আসসালামু আলাইকুম শব্দ নাই, শুধু আই এম অমুক। আমাদেরকে দিয়ে শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন সমস্ত জায়গায় আগ্রাসন চালাচ্ছে। অনেকে জানে, অনেকে বলে না, অনেকে বলছে। আরেকটা উদাহরণ, সামরিক বাহিনীর ট্রেনিং এ তাদেরকে ম্যাপ দেখানো হয়, লক্ষ্যবস্তু, ওইটা আমাদের শত্রুপক্ষ। ভারতকে সবসময় দেখানো হয় উল্ফ ল্যান্ড হিসেবে, নেকড়েদের ভূমি, মানে আমাদের শত্রুপক্ষ। আর মিয়ানমারকে দেখানো হয় গ্রে ল্যান্ড হিসেবে, দ্যাট মিন্স তারা কম, ভারতের তুলনায় আমাদের জন্য ঝুঁকি কম। তাদের সেই জন্য ট্রেনিং চাইলে ভারত যদি এখান থেকে অ্যাটাক করে, আমাদের বাহিনী কোথা দিয়ে অ্যাটাক করবে, কাউন্টার অ্যাটাক, যেটা কয়েকটা কথা সীমান্তে ঘটেছিল। এটা আমাদের সিকিউরিটির জন্য প্রত্যেকটা দেশের এই পলিসি থাকে। এখন আর উল্ফ ল্যান্ড, গ্রে ল্যান্ড এগুলো ব্যবহার হয় না। এখন আর সামরিক বাহিনীর বন্দুকের নিশানায় কোনো শত্রু নাই, সবাই বন্ধু। তার সামরিক বাহিনী বাদ দিয়ে তার দরকার নেই। সামরিক বাহিনীর কাছে কেন আমরা টাকা পয়সা খরচ করবো? আমাদের চৌকিদার ভালো, বিজেপি ভালো, লাঠি দেবে লাঠি খাবে, গুলি দেবে গুলি খাবে। তারপর আমাদের মন্ত্রীদেরকে যখন এখানে সাংবাদিকরা জিজ্ঞেস করবে, তখন বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা, মরুক বেটা বিজেপি মরুক। মন্ত্রীরা তো পদে বহাল আছে, এমপি আছে, লেখা ছিল সরকার, মরুক বিজেপি, তাতে আমাদের কি? পুলিশ বিএনপির সমাবেশে পত্র পত্রিকা চালানো হয়, তারা পুলিশ মেরেছে, একজন পুলিশ মেরেছে। বিএনপির যে এই গত 15 বছরে বিচার বহির্ভূত হত্যার নামে 3,500 নেতাকর্মীকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে লক্ষ্মীপুর আপনার চিরাঙের মতো জায়গায় গুলি চালিয়েছে, ছাত্র দলের নেতাদেরকে বাসা থেকে তুলে নিয়ে থানার ওসি পায়ে গুলি করেছে। সেগুলো হাইকোর্টে টকশোতে আলোচনা নেই, সেগুলো নিয়ে কেউ লিখছে না, বলছে না। তারা এক পাখি একটা ঢোল পিটাচ্ছে। আর এগুলো শুনতে শুনতে বলছি কেউ হাল ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে যাদের নৈতিকতায় ঘাটতি আছে, যারা দালাল, চাটুকার, চরিত্র নাই। যেটা সিরাজুল ভাই বলেছেন, বাংলাদেশের লিডিং পত্রিকার সম্পাদক তিনি এডিটরে লিখছেন, শেখ হাসিনার লৌহ মানবে হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে। তার মানে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, এই পার্লামেন্টকে মেনে নিয়েছেন। আরেক পত্রিকা আলোচনা করছে যে নতুন সরকারের চ্যালেঞ্জ, মানে সরকার মেনে নিয়ে তারা চ্যালেঞ্জ, কারাপশন, সুশাসন, মানবাধিকার। কি গাধার রাজ্যে আমরা বাস করি, যে একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার না থাকে, সেখানে কিসের মানবাধিকার থাকবে, কিসের আদালতের স্বাধীনতা থাকবে, কিসের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে? আর যদি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকে, কিসের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? এটা খুবই অ্যালার্মিং বিষয়। যারা শিক্ষিত মানুষ একটু ভাবেন, সচেতন মানুষ একটু ভাবেন। আমাদের একটা অ্যাডভান্টেজ এখন যে এই হল থেকে বক্তব্য দিচ্ছি, কোটি কোটি মানুষের কাছে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলে যাচ্ছে। সো দ্যাটস আওয়ার কানেক্টিভিটি। সো এই কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে আমাদের এই যে 95% মানুষ যারা নির্বাচন বর্জন করেছে, তাদেরকে কিভাবে ধারাবাহিক আন্দোলনকে যুক্ত করা যায়, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আন্দোলনের বিকল্প কিছু নাই। আমি সকলের প্রোগ্রামে বলেছিলাম, এখনো বলছি যে একটা সিটিং চিফ জাস্টিসকে যেমন কুকুর তেমন মুকুর মেরেছেন, এই কথা বলেছিলেন এই ঢাকার 90 বছরে রাজপুত্র বলবেন না, যুবরাজ বলবেন, ঢাকা দক্ষিণের মেয়র শেখ পরিবারের ঐতিহ্যবাহী সন্তান তাপস সাহেব বলছিলেন যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম যেমন কুকুর তেমন মুকুর মেরে, সুশীলদেরকে বঙ্গোপসাগরে ফেলাবো বস্তা করে। বাংলাদেশের আদালতের মূলধ হয় না তাপসকে ডেকে সেই বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার জন্য বিভিন্ন দুর্বল মানুষ তার দায়ীকে আদালতের ব্যাখ্যা চায়। তাপসের হ্যারাম আদালতের এখন হয় এগুলো যদি আরো 3 বার আদালতে ডাকে, ডাকুক। এই আদালতে এই বিচার ব্যবস্থার উপরে জনগণের আস্থা নাই। আস্থা থাকলে আজকে যখন কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সাহেব বলেন যে বিএনপিকে ভাই অফার দিয়েছিলাম এক রাতে সব মুক্ত করে দেবো, নির্বাচনে আসো,
আর এই 25,000 নেতা কর্মীকে যদি আমি গ্রেপ্তার করে জেলে না ভরতাম, রাস্তায় হরতাল চলতো, অবরোধ চলতো, নির্বাচন করতে পারতাম না। তার মানে তারা বিরোধীদের হাতে শেকল পরিয়ে, হাত করা পরিয়ে যারা আজকে পৈশাচিক উল্লাস করছে যে তারা বিজয়ী হয়েছে। কি বীর পুরুষ এক একজন। লজ্জা লজ্জা। এবং চিফ জাস্টিসের ভাষায় হামলা হয়েছে, নাটক সাজিয়েছে। মির্জা ফখরুলের মতো সিনিয়র রাজনীতিবিদ, সজ্জন রাজনীতিবিদ, গোটা আওয়ামী লীগ খুলতে একটাও পাওয়া যাবে এরকম পার্সোনালিটি তাকে মুক্তি দিচ্ছে না। আর নারী কেলেঙ্কারি করে সুবিধা নিয়ে সংসদে নৌকায় উঠেছেন ধানের শীষ থেকে 90 রাজাকার, ওরা মুক্তিযোদ্ধারা। সেই 90 রাজাকারদেরকে আপনারা চেনেন। সেই 90 রাজাকাররা ওই একই মামলার আসামি হয়ে জামিন পায়। মির্জা ফখরুল, আমির খুশরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, তারা জামিন পায় না। এখানে লিঙ্কন সাহেব সাজা খেতে হয়েছে, বিএনপির প্রায় 2000 নেতা কর্মীর বিরুদ্ধে সাজা দিয়েছে। এরকম আরো বোধহয় কিছু ধারাবাহিকভাবে দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যে এখন যে সংগ্রামটা করছি, যেটাতে আমাদের পরিণতি কি হয়। আমাদের অগ্রসর বলেন ইলিয়াস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা, জিভাই এবং বাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে যখন আন্দোলন করেছিলেন, এইখান থেকে সরাসরি তুলে নিয়ে গেছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছিল। র ডিজিএফআই এনএসআই যৌথভাবে ইন্টারোগেট করেছে। র সেখানে ছিল। আমার দেশের একটা পার্টি, যারা পাওয়ার পার্টি ছিল, নির্বাচন হলে 5 বছর পর ক্ষমতার পরিবর্তন হলে তারা পাওয়ারে আসে, তার সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম একজন ব্যক্তি তুলে নিয়ে গেছে। আপনি ভারতের কাছে জবাব চেয়েছেন? আমরা কি চাই না এই জবাব? কিভাবে আমার দেশের নাগরিককে তুমি তোমার দেশে নিয়ে যাও? কিভাবে এরকম একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী জালিম সরকারকে তুমি সমর্থন দেওয়ার বন্ধুত্বের কথা বলো? এই যে ঠিক যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, ইন্দিরা গান্ধীর মতো একটা এনলাইটেড উইমেন সেখানে লিডারশিপের জায়গায় ছিল। এই বিজেপির বলেন ধরেন অটল বিহারী বাজপেয়ীর মতো লোক ছিল, মোটামুটি কিছুটা মডারেট ছিল। কিন্তু মোদী যে ভারতে যে একটা উপরে হিন্দুত্ববাদী রাষ্ট্রের চেহারা ভারতেই কায়েম করেছে, ভারতে এখন বিভক্ত হয়ে যাচ্ছে। ভারতের সিভিল সোসাইটি এখন সেটা নিয়ে নানান রকমের লেখালেখি প্রতিবাদ করছে। সবাই মিলে বিরোধীরা মোদীকে হটানোর জন্য, মোদীর উপরে হিন্দুত্ববাদ হটানোর জন্য, আরএসএস হটানোর জন্য তারাই বিরোধী জোট করেছে ইন্ডিয়া নামে। আমার কত নিকৃষ্ট মানসিকতা এই মোদী প্রশাসন। তারা ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে তখন আর ইন্ডিয়া লেখে না, যে লেখেন স্টেট অফ ইন্ডিয়া, তখন লেখে স্টেট অফ সরি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তখন প্রেসিডেন্ট অফ ভারত। মানে এত ওইখানেই এই পরিস্থিতিটা চলছে। একটা সাম্প্রদায়িক রণক্ষেত্রে পরিণত করার জন্য বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করলেন। বারাণসীতে আবার জ্ঞান পাপী আপনার মসজিদের মন্দিরের অস্তিত্ব খুঁজে পাইলেন, পানির পরাকে শিবলিঙ্গ বানাইয়া ওইখানে চলতেছে এই অবস্থা। শেখ হাসিনার এখানকার ট্রাম্প কার্ড আবার সাম্প্রদায়িক উস্কানি কয়দিন পরে শুরু হয়ে যাবে দেখবেন। কোন মন্দিরে হামলা করবে গোয়েন্দা সংস্থা দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, তারপরে ওই যে আবার তার যে নাট বল্টু লেসপেন্সার আছে, ঢাকায় থেকে সংবাদ সম্মেলন করা হবে, সাম্প্রদায়িক শক্তি নির্মূল করতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায়, দেশে এটা হয় কিভাবে? অথচ 15 বছরে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, সুনামগঞ্জের সাল্লা থেকে অন্তত 400-450 ঘটনা ঘটেছে। এই হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের হামলার ঘটনা একটা ঘটনা নিরপেক্ষ তদন্ত হয়নি। এবং ইতিহাস বিশ্লেষণ করে যদি দেখেন, আমি দেশের হিন্দুবাদীদেরকে বলবো, আওয়ামী লীগের আমলে হিন্দুরা, অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে, জমি বাড়িঘর দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ গুটি কয়েক সুবিধাবাদী ধর্মান্ধবাদী হয়তো এই ফাঁসিবাদের দালালি করতে পারে, বাট মোস্ট অফ দা পিপল কিংবা মাইনরিটি কমিউনিটি বলেন তারা চায় দেশটা ভালো চলুক, গণতন্ত্রের পক্ষে থাকুক। স্বপন ভট্টাচার্য এই সরকারের সাবেক এনজিওটি প্রতিমন্ত্রী ছিলেন, একসময় ইঙ্গিত করে বলেছিলেন এই দেশে টাকা পয়সা জায়গা রয়েছে, ওপারে যান, ওপারে যারা আছে খুব ভালো নাই, এই দেশই ভালো। নিজের দেশ স্বপন ভট্টাচার্য বলছেন, এখনো পাবেন, তার পত্রিকার স্টেটমেন্ট ছিল। তো আমি আমাদের বিশেষ করে হিন্দু কমিউনিটি ভাই বোনদেরকে বলবো, বিজেপির আরএসএস খেলছে, ওখানে খেলছে, এখানেও আপনাদেরকে নিয়ে খেলবে, আরএসএস খেলবে, বিজেপি খেলবে, শেখ হাসিনার সরকারও খেলবে, আপনাদেরকে ট্রাম্প কার্ড বানাবে। কাজে আপনারা একটু সতর্ক থাকবেন, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। একই সাথে আন্দোলনের বিভিন্ন বিষয়ে আমেরিকা কি করবে? আমি তো মনে করি আমেরিকা অ্যাডাপ্ট করেছিল, আমরা সেটাকে কাজে লাগাতে পারি নাই। 111 একটা ভুয়া চিঠির ভিত্তিতে 111 ঘটিয়েছিল, সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আর যখন
এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে স্যাংশন দেওয়া হলো, সেটা নিয়ে ওইভাবে সারা দেশে কোনো আন্দোলন হইল না যে আমার দেশের ভ্যাট ট্যাক্স, জনগণের ভ্যাট ট্যাক্সের পাশে পরিচালিত বাহিনী কিভাবে খুনি ডেথ স্কোয়াড হিসেবে পরিচিতি পায়, শেখ হাসিনা এর জন্য দায়ী, শেখ হাসিনাকে এখন বিদায় চাই, এটা নিয়ে সারা দেশে আন্দোলন হয়নি। ভিসা নিষেধাজ্ঞা দিল, আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না যে শেখ হাসিনার কারণে আমাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা এসেছে, আওয়ামী লীগের কারণে? আমেরিকা কি আমাদের চেয়ারে বসাই দেবে? ইটস নট দ্য স্ট্র্যাটেজি। সো সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলনের বিকল্প নাই। তবে মহিন স্যার আছেন, দায়িত্বশীল আরো নেতৃবৃন্দ আছেন, এখানে একটা জিনিস আমাদের প্রয়োজন, আন্দোলন করতে গিয়ে আমাদের সহযোদ্ধা সহকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে থাকা, আইনি সহায়তা দিয়ে, চিকিৎসা সহযোগিতা দিয়ে, পরিবারের খোঁজখবর নিয়ে, সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধারাই বলেছেন এটা একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ আজকে ভারতের দালাল এজেন্ট হিসেবে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। এই এজেন্টদেরকে বসে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলেছে। একই সাথে আওয়ামী লীগকে বর্জনের পাশাপাশি, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ভারতীয় অথরিটিকেও আমাদের মেসেজ দিতে হবে যে তোমরা জনগণের বিরুদ্ধে গিয়ে যদি এই সরকারকে সাপোর্ট দাও, আমার দেশের জনগণ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে, তোমাদের রাষ্ট্রীয় পলিসিকে। সেই ক্ষেত্রে ইতিমধ্যেই জানেন আপনারা, মালদ্বীপের মতো একটা বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চলছে, ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন চলছে। আসুন, ভারত যে এখানে আমরা মাত্র ওইখান থেকে 1.5 বিলিয়ন আপনার পণ্য ভারতে বিক্রি করি, আর ওরা আমাদের এখানে 14 থেকে 16 বিলিয়ন এভরি ইয়ার ওদের মার্কেট। সো আমরা ওদের পণ্য বয়কটের মাধ্যমে জাস্ট একটু কষ্ট করে 6টা মাস এই ক্যাম্পেইন করেন, পারা বাংলা পুস্টারিং করেন, ওদেরকে মেসেজ দিয়ে দেখাতে চাই 90% জনগণের শক্তি বাকশালীদের চেয়ে কত গুণ বেশি। मारो हाथ खाई दौड़ी हाथ काঁধে নিয়ে দ্বন্দ্ব বিরাট রাত পরিরাত মৃত্যুকে রাত জীবন পারে। দেশের কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় বিপুলের কণ্ঠ দৃঢ় থেকে আরো দৃঢ়তর হোক, এই প্রত্যাশা। আল্লাহ তাকে সুস্থ রাখুক, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার কণ্ঠ আরো বেশি ধারাজ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি, তার জন্য দোয়া করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মহিন খান বক্তব্য রাখবেন। তার আগে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ। ধন্যবাদ ইকরাম ভাই। আরো অভিনন্দন জানাই আমাদের সহযোদ্ধা ছাত্র যুব শ্রমিক সহ গণঅধিকারের সভাপতি আমাদের ডাকসুর বিপি নূর এবং রাশাদ খান সহ উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি ডক্টর মহিন খান স্যার এবং বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা ম্যাডাম। উনি খুব অসুস্থ থাকার সত্ত্বেও আমাদের প্রোগ্রামগুলো তিনি বরাবরই অ্যাটেন্ড করেন, এই জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই। তো আরও উপস্থিত আছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি ভাই। আমি এখানে বক্তব্য দিব না, শুধু আমি আমাদের দায়বদ্ধতার কথাই বলবো যে এখানে আমরা এসেছি, এটা আমাদের দায়বদ্ধতা থেকে, রাষ্ট্রের দায়বদ্ধতা থেকে। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আসলে হবে না। আমি ডিসেম্বর একটা প্রোগ্রামে ওই দিন আমি প্রশ্ন আনন্দ ভাই ছিলেন, আমরা ওদেরকে বলেছিলাম যে মৃদু বাতাসে আসলে গাছের পাতাই নয়, কিন্তু গাছ মরে না, কিন্তু ঝড় আনতে হবে। সেই ঝড়ের দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে, কারণ বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে এবং আপনারা একটা বাংলাদেশের ভিতরে সুপ্রিম দল। তা আমি মহিন খান স্যারকেও বলবো যে এই ফেসিবাদকে হটাতে হবে। এটা কোনো সরকার বলা যাবে না। 2000 আপনার 5 জানুয়ারি নির্বাচন 14 সালে হয়েছিল, ওটা তো নির্বাচন না, এবং 18 সালে যেটা হয়েছে সেটাও একটা ভোট ডাকাতি। আর এখন যেটা হচ্ছে এটা তারাই বলে যে দামি নির্বাচন। আসলে তারা পুনরায় নির্বাচন করে নাই, তারা আসলে রিনিউ করছে, লাইসেন্স একটু রিনিউ করে, তারা স্বৈরতন্ত্রকে একটু রিনিউ করছে, কিন্তু এখানে একটু রং চং মাখানো হয়েছে। তো আমরা চাই
যে রাষ্ট্রীয় টাকায় আপনারা কেন নাটক করেন বলে দিলেই তো পারেন যে আমরা 2041 সাল পর্যন্ত থাকবো, তাহলে তো আমাদের কোনো অভিযোগ থাকবে না, তো আমরা ধরে নেব যে আমরা ষড়যন্ত্র এখানে আছি। এত নাটকের প্রয়োজন হয় না। তবে আমি একটু কথা বলতে চাই, এরা কিভাবে গণতন্ত্র উপহার দিবে, এদের নিজের দলের ভিতরেই তো গণতন্ত্র নাই। সেই শেখ হাসিনা বছরের পর বছর ধরে দলের সভাপতি, তার সামনে দাঁড়ানোর মতো কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তো সেই দল কিভাবে গণতন্ত্র উপহার দিবে? আবার তারা যাদের সাথে চলে তারাও তো স্বৈরাচার। আপনারা জানেন চীন, রাশিয়া, ভারত, তারা কি এখন গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে না? তা আমি আপনাদেরকে আহ্বান জানাবো এবং মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো যে দেশের মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেয় যে 5 জানুয়ারি এই 7 জানুয়ারি নির্বাচনে যেমন আপনারা ভোট বর্জন বিপ্লব করেছেন এবং আরেকটা বিপ্লব করেন এই ফেসিবাদকে হটানোর জন্য। সেই বিপ্লবের জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো নাকি? ইনশাআল্লাহ আমরা সেই বিপ্লব করবো এবং ফেসিবাদকে হটাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে আহ্বান করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের আলোচনা সভার কাঙ্ক্ষিত অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক সফল মন্ত্রী, যার বাবাও একজন সফল মন্ত্রী ছিলেন, বিশ্ব শিক্ষাবিদ, সমাজকর্মী, রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর আব্দুল মঈন খান। ভাই চেয়ারটা ফিল আপ করে দিলে ভালো হতো। দেখি চেয়ারটা ফিল আপ করে আপনি বসেন। আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই আলোচনা সভার উদ্যোক্তা গণপরিষদ, গণঅধিকার পেশাজীবী পরিষদ এবং একই সঙ্গে গণঅধিকার পরিষদ। আজকে যারা এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, অত্যন্ত জ্ঞানী দুজন বক্তা এখানে কথা বলেছেন, এবং তার চেয়ে আরো বেশি ধন্যবাদ জানাই আজকে যে তরুণ সমাজ যারা এখানে রয়েছে। আমাকে বলা হয়েছে অতিথি হিসেবে, আমি এখানে আসলে অতিথি হিসেবে আসিনি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতাম আমার তরুণ ছাত্রদের সামনে, আমার মনে হচ্ছে আমি ঠিক সেভাবেই আজকে এখানে আপনাদের সামনে আমাদের বক্তব্য বেশি কথা বলার সর্বশেষ